আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে ভোট গ্রহণ চলছে, একটানা চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। দুই জেলাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শেখ হাসিনা সহ হাদি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ। ভারত সফরে ঢাকা দিল্লি সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা। দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস। প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ১৪৫০। এবং যুদ্ধবিরতির মাঝে লেবাননে ব্যাপক হামলা ইসরায়েলের, নিহত ২৫০ শতাধিক, আহত অন্তত ১১০০। যুদ্ধে ইসরায়েলের নৈতিক পরাজয় হয়েছে বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জুলাই গণ আন্দোলনের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর রায় ঘোষণা করবেন। এই মামলায় ৩০ আসামির মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৪ শিক্ষক, আর এমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ সদস্য, ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার মাত্র ৬ জন। গত বছরে ৬ আগস্ট শুরু হয়েছে ৫ মাস ২১ দিনের বিচারিক কার্যক্রম শেষ হয় গত ২৭ জানুয়ারি। পর্যাপ্ত তথ্যপাত্র দিয়ে অপরাধ প্রমাণ করতে পারায় আসামিদের যথাযথ সাজা হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। আর আসামি পক্ষের দাবি, আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তা প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই আসামিরা বেকসুর খালাস পাবেন। আবু সাইদ হত্যার হুকুমের আসামি হিসেবে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যাবজ্জীবন সাজা দিয়েছে ট্রাইব্যুনাল ১। আর আজ ট্রাইব্যুনাল ২ এর রায়ে জানা যাবে সরাসরি হত্যার দায় আসলে কাদের। শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৭:৩০ থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল ৪:৩০ পর্যন্ত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া শেরপুর ৩ আসনে আজ ভোট দিচ্ছেন ৪,১৩,০০০-এর বেশি ভোটার। শেরপুরে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াত প্রার্থী মাসুদুর রহমানের মধ্যে মূল লড়াই হবে। অন্যদিকে বগুড়ার রেজাউল করিম বাদশার বিপরীতে লড়ছেন জামায়াতের আবিদুর রহমান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দুই জেলাতেই মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দর্শক, বগুড়া ৬ আসনের উপনির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আজিজুল হাকিম রুমন। আমি দাঁড়িয়ে আছি বগুড়া জেলা স্কুল ভোট কেন্দ্রের মাঠে। সকাল থেকে ভোটারের উপস্থিতি একেবারে নেই বললেই চলে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া সদর ৬ আসনে ১৫০টি ভোট কেন্দ্রে প্রায় ৪.৫ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল নির্বাচনকে সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আনসার পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি ১৮ জন ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন। বিএনপির রেজাউল করিম বাদশা, জামাতের অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল বগুড়া থেকে নির্বাচনের সর্বশেষ খবর। দর্শক, শেরপুর ৩ আসন নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুর রহিম বাদল। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর ৩ আসনের শ্রীবর্দী উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে সুশৃঙ্খলভাবে লাইনের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দীর্ঘদিন পরে ভোটাররা ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। এখানকার পরিবেশ সকাল থেকেই ভালো রয়েছে বলে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার
আবুল কালাম আজাদ আমাকে প্রতিটি কেন্দ্রে 6 জন পুলিশ এবং 13 জন আনসার রয়েছে। এছাড়া সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ উসমান হাদি হত্যার আসামিদের ফেরত চেয়েছে বাংলাদেশ। দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির হত্যার আসামিদের ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। এছাড়াও ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সাথে পৃথক বৈঠক করেন ড খলিলুর রহমান। এসব আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাসী। আগামীতে পারস্পরিক আস্থা, সম্মান ও সমমর্যাদার ভিত্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশের কূটনীতি। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। জ্বালানি সংকটের পাশে থাকায় ভারতকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানানো হলে এতে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় 1450। এ পর্যন্ত হামের উপসর্গে শতাধিক শিশু মারা গেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা। তাই টিকাদান নিশ্চিতের পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে 10 শিশুর এবং এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 138 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত 24 ঘণ্টায় হাম জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1248 শিশু। রাজশাহীতে গত 24 ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে আরও 23 জন, আর চিকিৎসাধীন রয়েছে 133 শিশু। বরিশাল বিভাগে গত 24 ঘণ্টায় 6 জেলায় হামে নতুন করে 99 জন আক্রান্ত হয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 697 জন রোগী। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হতে। তারপর বারবার ডাকতে হয় একটু। আমরা কালকে একটা সুই মিস গেছে, দেওয়া হয় নাই। আমাদের বেড সংখ্যা তো অপ্রতুল। আমাদের বেড 40টার মতো আছে, রুগী আছে 60টার কাছাকাছি। নিশ্চয়ই একটা বেডে একটা রুগী রাখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু আইসিইউ বা ভেন্টিলেটর সাপোর্ট লাগে, সেটা আমাদের নাই। খুলনায় কোনো মৃত্যু না ঘটলেও সংক্রমিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 12 দিনে 62 জন শিশু ভর্তি হয়েছে। এদিকে পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ডে বেড ফাঁকা না থাকায় বারান্দায় থাকতে হচ্ছে শিশু ও স্বজনদের। স্বাস্থ্য বিভাগ বলছে, হামের টিকা নেয়নি তারাই বেশি আক্রান্ত হচ্ছে। তাই টিকাদান নিশ্চিতের পাশাপাশি উপসর্গ দেখা মাত্র হাসপাতালে আনার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরেও দেশে গ্রাহকদের মাঝে জ্বালানি তেলের আতঙ্ক কাটছে না। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বন্ধ না হলে সহজে ভোগান্তি কমবে না।
দর্শক, সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখছেন সহকর্মী তহিদুর রহমান তুহি। সরাসরি কথা বলছি তার সাথে। তহিদ, পেট্রোল পাম্পে যানবাহনের সারি কেমন দেখছেন, এই বিষয়ে বিস্তারিত জানান। জি, আপনি যেমনটি বলছিলেন, তেলের জন্য কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে, এরপরেও কিন্তু রাতভর অনেকে রাত 2টা থেকে 3টা থেকে এসে কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং তাদের যে গ্রাহকদের যেটি অভিযোগ, তারা কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছেন না। অনেকে অভিযোগ করছেন রাত 2টার সময় এসে দাঁড়িয়ে এখানে মাত্র 200 টাকা তেল পাচ্ছেন বা 150 টাকা তেল পাচ্ছেন। কিন্তু আরেকটি যে জিনিসটা দেখতে পেয়েছি, আমি এখন আছি পরিবাগে মেঘনা পেট্রোলিয়ামে, যেখানে এখানে নারী বাইকার যারা আছে, লেডি বাইকার যারা আছে, তাদের জন্য কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে এখানে আসলেই কিন্তু তেল দিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে নারীদের ভোগান্তিটা কমছে। কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে যে লাইনগুলো দেখি, বাইকারদের লাইন বা কারের যে লাইনগুলো, প্রাইভেট কারের, এই লাইনগুলো কিন্তু লম্বা হতে পারে। শাহবাগ থেকে শুরু করে এই লাইন কিন্তু কাঁটাবন ছাড়িয়ে চলে গেছে, আমরা যতটুকু দেখেছি বা জানতে পেরেছি। কিন্তু পাম্প মালিকরা যে এই বিষয়টি আমাদের বারবারই নিশ্চিত করছেন যে পর্যাপ্ত তেল রয়েছে, তবে গ্রাহকদের যে বাড়তি চাহিদা, প্যানিক যেটা, তার কারণে কিন্তু এক ধরনের হিমশিম খেতে হচ্ছে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাম্প মালিকরা যেটা বলছেন যে এসে বলছেন তাদের ফুল ট্যাঙ্কি করে দিতে, কিন্তু মাত্র 2 লিটার তেল দেওয়ার পরে বা 5 লিটার তেল দেওয়ার পরে তাদের ট্যাঙ্কি ভর্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ তেল থাকার পরেও কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা থেকে বারবার লাইনে এসে দাঁড়াচ্ছেন বাইকাররা এবং যে প্রাইভেট কার রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু একই বিষয়টি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন যাদের আসলেই প্রয়োজন রয়েছে এ ধরনের জরুরি পরিষেবা, মিডিয়া কর্মীরা, তারপর আমরা দেখেছি ডাক্তাররা এসে কিন্তু লম্বা সিরিয়ালে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। তাদের ক্ষেত্রে এই তেল পেতে খুবই বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে যে জায়গাটা বলাই যায় যে গ্রাহকদের যদি যেই জায়গাটা, গ্রাহকদের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয় বা গ্রাহকরা যদি ঠিক না হয়, পাম্প মালিকরা যেটি বলছেন, তারা যদি ঠিকভাবে নেন বা তারা যদি একটু সমন্বয় করেন, তাহলে এই সংকট কাটিয়ে ওঠা খুব সহজ হবে। এখনকার মতো আমার কাছে ছিল এই সবশেষ খবর। তহিদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে সংযুক্ত হব। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির মাঝেই লেবানন জুড়ে ভয়াবহ হামলায় অন্তত 254 জন নিহত এবং 1165 জন আহত হয়েছেন। হামলার পরেই যুদ্ধবিরতির মধ্যস্থকারী পাকিস্তানকে অভিযোগ জানায় ইরান। তবে আমেরিকা ইসরায়েল জোট বলছে লেবানন এই অস্ত্রবিরতির অন্তর্ভুক্ত নয়। এদিকে মধ্যপ্রাচ্যে অভিযানের সহায়তা না করায় ন্যাটো ভাঙার আভাস দিয়েছে ওয়াশিংটন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা ও কয়েকশো নিহতের ঘটনায় পরিস্থিতি জটিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। অস্ত্রবিরতি লঙ্ঘন করে এরই মধ্যে ইরানকে উস্কে দেয়া শুরু করেছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে চুক্তির মধ্যে লেবানন অন্তর্ভুক্ত ছিল না। তবে ইরান ও পাকিস্তানের বক্তব্যে লেবাননকেও চুক্তির অংশ বলা হয়েছিল। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ট্রাম্প প্রথমে একটি প্রস্তাব মেনে নেওয়ার কথা বললেও পরে হোয়াইট হাউস জানায় সেটি ভুল বোঝাবুঝি ছিল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর ঘাঁটি। তবে ভিডিওতে দেখা যায় অধিকাংশ হামলা বেসামরিক এলাকায় হয়েছে। প্রথমে যুদ্ধবিরতির কারণে চুপ থাকলেও পরে পাল্টা জবাব দেয় হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় তারা। জানায় ইসরায়েলে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া চলবে। ইরানের সাথে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। প্রতিক্রিয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেন, লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেঙে দিলে তা ইরানের জন্য হবে বোকামি। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, এই হামলা যুদ্ধবিরতি ভেঙে দিতে পারে। ফলে হরমুজ প্রণালী নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইনের কারণে বৈশ্বিক বাণিজ্য বড় ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
যুদ্ধে ন্যাটোর অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি জোট ছাড়ার কথা উঠেছে, হুমকি দেন গ্রিনল্যান্ড দখলেরও। তবে এত সব উত্তেজনার মধ্যেও ইরানের সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে স্থায়ী সমাধানের জন্য আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। ইরান আমেরিকা যুদ্ধে কেউ জেতেনি, তবে ইসরায়েলের পরাজয় হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একে বেনিয়ামিন নেতানিয়াহুর চরম রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। অন্যদিকে ইরান কৌশলগতভাবে আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। খোদ ইসরায়েলি এই যুদ্ধের কঠোর সমালোচনা করা হচ্ছে। ইসরায়েলের বিরোধী দল এবং সামরিক বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর ধরে ইরানকে দেওয়া হুমকি শেষ পর্যন্ত ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বছরের পর বছর ধরে ইরানকে হুমকি, জাতিসংঘের নাটকীয় ভঙ্গিতে গোপন নথির পাহাড় তুলে ধরার ক্ষেত্রে নেতানিয়াহুর একটাই লক্ষ্য ছিল ইরানকে ধ্বংস করা। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর সেই ইরান মিশন শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ। মুখ থুবড়ে পড়েছে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির টেবিলে। ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে বর্ণনা করেছেন ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে। তার মতে নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। ইসরায়েল সংবাদদাতা হারেসের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ওয়াশিংটন থেকে। অভিযোগ উঠেছে, খোদ ডোনাল্ড ট্রাম্পও শেষ মুহূর্তে নেতানিয়াহুর যুদ্ধের আবদার কানে তোলেননি। তাকে বাদ দিয়ে যুদ্ধবিরতিতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বিশ্লেষণে বলা হয়েছে, বাস্তবতা হলো এত ধ্বংসযজ্ঞের পরও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। দুর্বল হয়নি তাদের সামরিক শক্তিও। উল্টো 10 দফা প্রস্তাবের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার পরোক্ষভাবে স্বীকৃত হতে যাচ্ছে তেহরানে। অর্থাৎ যে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে নেতানিয়াহু সব বাজি ধরেছিলেন, তা এখন আরও বৈধতা পাওয়ার পথে। ইসরায়েলের সামরিক বিশ্লেষক আমোস হারেল বলেছেন, গাজা, লেবানন আর ইরান টানা 4 বার নেতানিয়াহুর পূর্ণাঙ্গ বিজয়ের হুঙ্কার মিথ্যা প্রমাণিত হয়েছে। ইরানে ব্যর্থ হয়ে এখন লেবাননের সাধারণ মানুষের ওপর ক্ষোভ মেটাচ্ছেন নেতানিয়াহু, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও এখন প্রশ্নের মুখে ইসরায়েলপন্থী রাজনৈতিক ঐক্য। অস্তিত্ব রক্ষার যে হুমকির কথা বলে তিনি মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন, তা যে ভিত্তিহীন সেটা এখন প্রমাণিত। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা আর বর্জ্য সংকট নিরসনে এবার সমন্বিত প্রকল্প নেওয়া হচ্ছে। নেদারল্যান্ডসের কারিগরি সহায়তা ও অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সে লক্ষ্যে সরেজমিনে চট্টগ্রামে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ডাচ রাষ্ট্রদূত ইয়রিন ভ্যান বুমেল ও একটি বিশেষজ্ঞ দল। তারা বলছেন, আধুনিক ডাচ প্রযুক্তি ব্যবহারে পাল্টে যাবে নগরের ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চট্টগ্রামের জলাবদ্ধতা আর বর্জ্য ব্যবস্থাপনা। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এসেছে নেদারল্যান্ডস। দেশটির রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেলের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন একটি প্রতিনিধি দল। এছাড়া ওয়াসার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টও ঘুরে দেখেন বিশেষজ্ঞ দল। এর আগে প্রতিনিধি দলটি বৈঠক করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্প পুরোপুরি চালু হলে নগরের স্যানিটেশন ব্যবস্থা পুরোপুরি বদলে যাবে। প্রজেক্টটা বাস্তবে অবশ্যই চট্টগ্রামের জলাবদ্ধতাতে নিরসনে একটা বড় রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, কারণ ওনার পুরো ড্রেনেজ সিস্টেম এবং ওয়াটার যে ইয়াটা সেটা সম্পূর্ণরূপে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওনারা করবেন। এই প্রকল্পটা চালুর মাধ্যমে প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগরীতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চালু হবে। গাড়ি পাঠিয়ে আমরা স্লাজগুলো কালেকশন করব এবং সেগুলো এই প্ল্যান্টে চলে আসবে পরিশোধনের জন্য। এ সময় ডাচ রাষ্ট্রদূত বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে এই মহানগরীর জন্য সমন্বিত পানি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। Together with Dutch companies and Dutch partners, we can find all kind of ways of using the water and using the sludge, but also to make the whole plant much more economic viable. এসব প্রকল্পে শুধু অর্থের নয়, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। ডাচ বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণে এবার চট্টগ্রামের জলাবদ্ধতার অভিশাপ থেকে রেহাই মিলবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইন্টারনেটের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও নিয়মিত সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। মস্কোতে প্রেসিডেন্ট দফতরের সামনে জড়ো হয়ে এর প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ইউক্রেনীয় ড্রোনের হামলায় ঠেকানোর অজুহাতে রাশিয়ার সরকার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন জনপ্রিয় মেসেজিং অ্যাপ এবং ভিপিএন সেবা বন্ধ করে দিয়েছে। এর ফলে স্থবির হয়ে পড়েছে দেশটির অনলাইন পেমেন্ট, ট্যাক্সি ও ডেলিভারি সেবা। দেশটির ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, এমন ঢালাও ইন্টারনেট বন্ধের ফলে রাশিয়ার অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। এই পদক্ষেপ নাগরিকের একটি ডিজিটাল বন্দিশালায় আটকে ফেলার চেষ্টা বলেও অভিযোগ তাদের। এবার প্রবাসের খবর। প্রবাসী পেশাজীবীদের সংগঠন ইয়েলো সোসাইটি নিউ ইয়র্ক ইনকের 2026 সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক সিটির উডসাইডে গুলশানের টেরেসে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহেদুল হক রোশনের সঞ্চালনায় নতুন কমিটি নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার জহিদুল ইসলাম নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত সভাপতি মাসুদ চৌধুরী সংগঠনের 32 বছরের পথ চলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। এছাড়া বাংলাদেশ সোসাইটির সভাপতি আতর রহমান সেলিম সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লিগে 10 জনের বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পথে এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্য ম্যাচে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে একই ব্যবধানে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। পরে কারমানির রিপোর্ট। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে দাপুটে পারফরমেন্সের পরও জিততে পারেনি বার্সেলোনা। স্বদেশী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বড়সড় হোঁচট খেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। খেলার 44 মিনিটে পাউ কুবার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সুযোগটা পেয়ে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে জুলিয়ান আলভারেজ দারুণ এক ফ্রি কিকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এটি তার 9ম গোল। তবে একজন কম নিয়েও আক্রমণ অব্যাহত রাখে বার্সা, কিন্তু গোলের দেখা পায়নি। সমতায় ফিরতে মরিয়া বার্সেলোনার জালে দ্বিতীয় গোলটি করেন আলেকজান্ডার সরলত খেলার 70 মিনিটে। এতে 2006 সালের পর এবারই প্রথম ন্যু ক্যাম্পে জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে পাত্তাই পায়নি লিভারপুল। ফরাসি জায়ান্টরা একের পর এক আক্রমণে অল রেডদের নাভিশ্বাস তুলে খেলার 11 মিনিটে দেজিরে 2-এর গোলে লিড নেয়। বিরতির পর আবারও লিভারপুলের উপর চাপিয়ে খেলতে থাকে লুইস এনরিকের শিষ্যরা। 65 মিনিটে কাভিচা কাভাতসখেলিয়া ব্যবধান দ্বিগুণ করেন। এতে দ্বিতীয় লেগের ম্যাচ খেলার আগে এগিয়ে রইল ফ্রান্সের জায়ান্টরা। পরাগামান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে ভোট গ্রহণ চলছে। একটানা চলবে বিকাল 4:30 পর্যন্ত। 2 জেলাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শেখ হাসিনা সহ হাদি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ। ভারত সফরে ঢাকা দিল্লি সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর। ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস। প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। 24 ঘন্টায় 10 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 1450।
এবং যুদ্ধবিরতির মাঝে লেবাননে ব্যাপক হামলা ইসরায়েলের, নিহত 2.5 শতাধিক, আহত অন্তত 1100। যুদ্ধে ইসরায়েলের নৈতিক পরাজয় হয়েছে বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।